নমস্কার, বিকেল ৫টা মানে বাংলার কথা। আমি অতনু আপনার সঙ্গে থাকি। খোলা আকাশের নিচে তর্ক বিতর্কের অবকাশ থাকে এই বাংলার কথায়, কিন্তু যেহেতু বৃষ্টি সুতরাং খোলা আকাশ আজ হয়তো পাচ্ছি না আমরা। খোলা হাওয়া তো রইল, বিতর্কের পরিসরও বাড়বে, তর্ক চলবে, কথা হবে যাদবপুর নিয়ে। যাদবপুর নিয়ে কথা হওয়ার অনেক কারণ রয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় কারণ বোধহয় গত ২-৩ দিনের ঘটনা পরম্পরা। না, আমি স্বপ্নদ্বীপের মৃত্যুর পরের কথা বলছি। একবার খেয়াল করে ঘটনা পরম্পরা, পরবর্তী ঘটনা, তারপরের ঘটনা খেয়াল করে দেখুন তো। মৃত্যুর পর এক ছাত্র সংগঠনের আর এক ছাত্র সংগঠনের দিকে দোষারোপ, একদিকে কিন্তু তদন্ত চলছে, তারই পাশাপাশি এবার প্রতিবাদে একটি ছাত্র সংগঠন রাস্তায়, দুই ছাত্র সংগঠনের দেখা হয়ে গেলে বচসা। গতকাল আমরা দেখলাম ব্যারিকেড ভাঙা, তার উপরে কি দেখলাম সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক ছাত্র সংগঠনের তাদের যে যুব মোর্চা, সেই যুব মোর্চার মঞ্চে গেলেন এবং নিরাপত্তা রক্ষীরা তখন সেখানে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতার। এরপর যখন বেশ কিছু ছাত্র সংগঠনের সমর্থক কর্মী তারা স্লোগান দিতে শুরু করলেন, বিক্ষোভ দেখাতে শুরু করলেন, তখন সে নিরাপত্তা রক্ষীরা তাদের উপর চড়াও হলেন, তাদেরকে রাস্তা থেকে হটিয়ে দিলেন। একজন জওয়ানকে দেখলাম এক ছাত্রকে লাথি মেরে সরিয়ে দিচ্ছেন এবং তারপর শুভেন্দু অধিকারী এফআইআর করলেন। খুনের ষড়যন্ত্র করা হয়েছে তার বিরুদ্ধে। এবার আমাকে বলুন, এই সব কিছুর পাশাপাশি আজকের ছবিও আপনারা দেখছেন, সেখানে একটি ছাত্র সংগঠন তারা প্রতিবাদের মঞ্চ করতে গিয়েছে, যেহেতু অনুমতি নেই এবং পুলিশ সেই অনুমতি নেই বলে মঞ্চ খুলে দিচ্ছে। কোথায় আসল ঘটনা? কোথায় স্বপ্নদ্বীপের মৃত্যু? কিভাবে হলো মৃত্যু? কোথায় মৃত্যু ছাপিয়ে রাজনীতি হচ্ছে না তো? সেই প্রশ্নই তুলছি আমরা বাংলার কথায়। আমার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো এবং আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক বিশ্বজিৎ দাস। বিশ্বজিৎ দাস সঙ্গে কথা বলার আগে আপনাদের একবার পরিচয় করে দিতে চাইব। সুমন গঙ্গোপাধ্যায় কংগ্রেসের প্রতিনিধিত্ব করছেন, অভ্র সেন বিজেপির প্রতিনিধিত্ব করছেন, কোহিনুর মজুমদার তৃণমূলের প্রতিনিধিত্ব করছেন। কোহিনুরকে দিয়ে প্রথমে শুরু করি। কোহিনুর, মৃত্যু অত্যন্ত নিন্দনীয় ঘটনা, একটি মর্মান্তিক ঘটনা নিঃসন্দেহে, কিন্তু তারপরের ঘটনা পরম্পরা যদি আমরা দেখি তাহলে কোথাও যেন সেই মৃত্যু ছাপিয়ে চোখে পড়ছে রাজনীতি। না, রাজনীতির কথা তো নিশ্চয়ই উঠবে, রাজনীতি তো পার্ট। সেখানে একটি ছেলের মৃত্যু হয়েছে, এর পেছনে তো একটা রাজনৈতিক সন্ত্রাস, একটা রাজনৈতিক নেক্সাস তো তার পেছনে আছে, তো সেটাকে ভাঙতে গেলে তো রাজনীতি লাগবেই। কিন্তু কিছু দল আছে যার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে কোনো কুল কিনারা পর্যন্ত নেই, কোনোদিন ভাবেও না। ইনফ্যাক্ট ছাত্র সংগঠনই নেই, ভারতীয় জনতা পার্টি তো কোনো ছাত্র সংগঠন নেই। সেই ভারতীয় জনতা পার্টি যুব মোর্চা সেখানে কী কথা বলছে? দেখুন, তৃণমূল ছাত্র পরিষদ প্রথম দিন থেকে বলে এসেছিল, সেই হক্কলরবের সময় থেকে, যেটা নিয়ে আমাদের বিরুদ্ধে সবার অভিযোগ, যে সিসিটিভি লাগাতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। এই যে ওয়ার্ল্ড ভিউ, গ্রিন চ্যানেল, যেখানে যেখানে ওপেন এয়ার বার হচ্ছে সেগুলো বন্ধ করতে হবে। সিসিটিভি ছিল না, একদিন আপনারা গিয়ে ঢুকেছেন, আপনারা গিয়ে দেখেছেন কি হচ্ছে। এই যে একটা এসএফআই এবং কোম্পানির একটা রাজনৈতিক দাদাগিরি এবং র্যাগিংটার পার্ট কি? আমি র্যাগিং করে বুঝিয়ে দিচ্ছি যে আমি এখানে সুপ্রিম, আমার পাওয়ারটা এস্টাবলিশ করছি, ভয় দিয়ে আমার পাওয়ার এস্টাবলিশ করছি। ঠিক, কিন্তু এটা বন্ধ করতে গেলে তো রাজনৈতিক নেক্সাসটা ভাঙতে গেলে তো রাজনৈতিক শক্তি দরকার। কোহিনুর, আপনি বলছেন বিজেপির কোনো স্টুডেন্ট উইংই নেই? বিজেপি স্টুডেন্ট উইং আছে? আমি জানি না, বিজেপির কোনো স্টুডেন্ট উইং নেই অভ্র? না, ওটা বিজেপির স্টুডেন্ট উইং না, আরএসএস এর স্টুডেন্ট উইং, এবিভিপি। ঠিক আছে, এবার সেইটাই কোহিনুর বলছে, কিন্তু কোহিনুর ভালো করে বোঝাতে পারিনি বা ও তো জানেই না হয়তো। এবার বিষয়টা হচ্ছে এবিভিপির ইউনিট ওখানে রয়েছে, সব কটা ফ্যাকাল্টিতেই রয়েছে, এবং বিজেআইএমের আজকে যে প্রতিবাদটা ছিল আপনারা জানেন, গতকালও কিন্তু কিছু একদম স্বঘোষিত মাওবাদী ওখানে এসে আক্রমণ করেন, এলওপিকে কালো পতাকা দেখান এবং একটা উচ্ছৃঙ্খল পরিস্থিতি তৈরি করেন। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে তৃণমূলের প্রতিনিধি তো বললেন ওখানে এবিভিপি নেই, ঠিক আছে, ওনার যুক্তিটা যদি আমি 1 মিনিটের জন্য ধরেও নিই, তৃণমূল ছাত্র পরিষদ ওখানে আছে, প্রচুর সংখ্যায় আছে, 10 জন 20 জন আছে, তো মানতে তো হবে। এবার সেখানে দাঁড়িয়ে তৃণমূল তো রাজ্য সরকারে 12 বছর ধরে ক্ষমতায়, ওখানে প্রত্যেক দিন স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা রেক্রুটেড থাকেন, তারা এই নকশালপন্থীদের ওপর নজর রাখেন, প্রত্যেক দিন ছুটির দিনও থাকেন এই নকশালপন্থীদের ওপর নজর রাখার জন্য। সব তথ্য তো পুলিশ মন্ত্রীর কাছে আছে। কি অ্যাকশন নেওয়া হয়েছে এতদিনে? রাস্তায় নেমে যাচ্ছে তারা, বলছে আমরা স্বঘোষিত মাওবাদী, রাজ্যের মানুষ দেশের মানুষ দেখছে, এই অবস্থায় পৌঁছে দিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়। আমার প্রশ্ন একটাই, বিশ্ববিদ্যালয় চত্বর বা বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে সেখানে র্যাগিং, যে র্যাগিং এখন প্রমাণিত, যে র্যাগিং হতো, বহু প্রাক্তনীরাও মুখ খুলছেন, র্যাগিংয়ের জন্য একটি প্রাণ চলে গেল,
এই সব কিছু ছাপিয়ে এখন এক দখলের রাজনীতি তৈরি হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় জুড়ে, এটা কাম্য ছিল? আমি তো আগের দিনে বলেছিলাম নতুনু, এটা বন্ধ হওয়া অবশ্যই উচিত। একটা ছেলে মারা গেছে, সেই ছেলের মৃত্যু নিয়ে যতটা বেশি আলোচনা তার চেয়ে বেশি যেন কে দখল করবে। আজকে দেখলাম শুভেন্দু অধিকারী তার ছাত্র মামাবাড়ি চলে গেছে, গতকাল দেখলাম শুভেন্দু অধিকারী দাঁড়িয়ে একদম স্ট্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে পুলিশ আছে, ওটাকে বিরোধী দলনেতা যাওয়ার জায়গা? ছাত্র রাজনীতি ছাত্ররা বুঝে নেবে তো কেন ওখানে বিরোধী দলনেতা যাবে, বা কেন যারা কেন বিরোধী দলনেতার আগে সুজন চক্রবর্তী গিয়েছেন, তার আগে আগের দিন তৃণমূলের প্রতিনিধি। আমি শেষ করি, একদমই আমাদের দলের নেতারাও গেছিল, কিন্তু আমি বলি দরকার নেই কারোর যাওয়া। ছাত্রদের সমস্যা যাদবপুর সমস্যা যাদবপুর নিজেরা মেটাবে। কি হচ্ছে ওটা ওটা এটা কি পঞ্চায়েত, পৌরসভা, লোকসভা নির্বাচন নাকি? আমি আবার বলছি, আমরা কন্ডেম করছি এটা। এটা ছাত্রের মৃত্যু, সেই সমস্যার সমাধান আলোচনা হোক। কে তার মঞ্চ ভাঙছে, কে কাকে পুলিশে আঘাত করছে, এগুলো ঠিক হচ্ছে না। খুব বাজে ধারণা যাচ্ছে গোটা গোটা বাংলা, গোটা দেশের কাছে। বিশ্বজিৎ দা, কোথাও কি আসল ঘটনা চাপা পড়ে যাচ্ছে রাজনীতি? না, রাজনীতি এসে গেছে, এটা দুঃখজনক। র্যাগিংয়ের যে ঘটনা, এটা তো একটা সিস্টেমের পার্ট। কারণ এই সিস্টেমের মধ্যে কারা জড়িত আছে? প্রথম হচ্ছে প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জড়িত আছে। একটু আগে তুমি বলছিলে যে সিনিয়র স্টুডেন্টরা মুখ খুলছে, তারাও কি পরোক্ষভাবে এটার সঙ্গে জড়িত না? এতদিন কেন চুপ করেছিল? বিশ্বজিৎ দা শুনবো, আমি বিশ্বজিৎ দার সঙ্গে কথা বলবো, তবে সরাসরি একবার আপনাদের দেখিয়ে রাখতে চাই। একটু আগে আমরা বলছিলাম না, রানাঘাটে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা গিয়েছেন স্বপ্নদীপের পরিবারের সঙ্গে, মা বাবা মামার সঙ্গে দেখা করতে, বেরিয়ে এসে কি বলছেন শোনাবো, সরাসরি শুনুন। এদের লিয়াজো মমতা ব্যানার্জির সঙ্গে তন্ময় ঘোষ বলে একজন করে দিয়েছে। বাংলা পক্ষের কিছু কিছু লোক এর মধ্যে আছে। এই যে সৌরভ প্রথম ধরা পড়েছে, তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দেখবেন, এবং তার সঙ্গে শাসক দলের অনেক নেতাদের ছবি বাজারে, সর্বোচ্চ নেতা নেত্রীদের ছবি বাজারে ঘুরে বেড়াচ্ছে। আমি আপনাকে পরিষ্কারভাবে বলছি, এই 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 ছেলেগুলোকে হুইসপারিং ক্যাম্পেনিং করার ক্ষেত্রে কাজে লাগানো হয়েছে, এবং তাদের বিনিময়ে যাদবপুরকে মাদক এবং র্যাগিংয়ের মুক্তাঞ্চলে পরিণত করার লাইসেন্স দেওয়া হয়েছে। যে মাওবাদী সংগঠন জাতীয় স্তরে নিষিদ্ধ, সেই ব্যান অর্গানাইজেশন এরা চালায়। রাজ্যের বিরোধী দলনেতাকে অ্যাটাক করার পরে প্রকাশ্যে বলে যে আমরা মাওবাদী করি। আর তাদের মধ্যে যে দুজনকে কালকে পুলিশ তৎপরতার সঙ্গে ধরেছিল, রাত্রিবেলা আমার এফআইআর হওয়ার পরে ছেড়েছে। আমি এই এফআইআরটা নিয়ে কেন ইউএপিএ এদের এগেনস্টে লাগানো হবে না, কেন এই দেশবিরোধী শক্তিকে, ব্যান অর্গানাইজেশনকে কলকাতার উপকণ্ঠে কাজ করতে দেওয়া হবে, এর জন্য আমি আরো বড় লড়াইতে যাব। থেমে থাকার কোনো কারণ নেই, ভয় পাওয়ারও কোনো কারণ নেই। আমরা যে কথাই বলছিলাম যে কোথাও রাজনীতি এসেছে কিনা, বিশ্বজিৎ, আমি বিরতির পরে আপনার বক্তব্য শুনবো, তবে তার আগে বিশ্বজিৎকেও জানিয়ে রাখি। বিশ্বজিৎ এক্ষুনি শুভেন্দু অধিকারী বললেন যে যে দুজনকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে তারা প্রকাশ্যে নিজেরা মাওবাদী বলে নিজেদের পরিচয় দিচ্ছে, তাহলে তাদের বিরুদ্ধে ইউএপিএ কেন দেওয়া হবে না, প্রশ্ন তুলছেন শুভেন্দু অধিকারী। আমার প্রশ্ন সেখানে না, আমার প্রশ্ন সে তদন্তের জন্য যা হয় হোক, যে দাবি তুলতে পারেন, যে কোনো রাজনৈতিক দলের নেতা দাবি তুলতে পারেন, সেই পথেও তদন্ত এগোবে, ঠিক আছে। আসল ঘটনা থেকে আমরা মুখ ফিরিয়ে নিচ্ছি না তো? আসল ঘটনা কোথাও একটা তলিয়ে যাচ্ছে না তো? স্বপ্নদীপের মৃত্যু, কিভাবে মৃত্যু হলো, যে কালচারের কথা বলা হচ্ছে, সেই কালচার নিয়ে কথা ওঠার আগেই রাজনীতির জল আরো ঘোলা হয়ে উঠছে না তো? বিরতির পর উত্তর খোঁজার চেষ্টা করব। তাহলে যাদবপুর আমরা দেখছি কি প্রতিবাদ, নাকি প্রতিবাদের নামে রাজনীতির স্ট্যান্ড? রাজনীতির স্ট্যান্ড এই কারণেই বলছি, তার কারণ একের পর এক ঘটনা পরম্পরা লক্ষ্য করুন। এবং গতকালের ঘটনা যদি দেখেন, গতকালের ঘটনা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলছেন যে ইউএপিএ ধারা যাতে মামলা করা হয় তার জন্য তিনি বলবেন, সুপারিশ করবেন। কারণ যে দুজনকে কাল ধরা হয়েছিল সেই দুজন স্বঘোষিত মাওবাদী, খুব স্বাভাবিকভাবে বলতেই পারেন, এবং সেটা হতেও পারে, সেটা তো আরেকটা পার্ট গেল। এবার আমাকে একটা কথা বলুন, যে জায়গাটা আমি ধরার চেষ্টা করছি, আসল জায়গা থেকে আমরা সরে যাচ্ছি না তো? মৃত্যু কেন, কিভাবে মৃত্যু, এটা বন্ধ করতে হবে, সেখান থেকে সরে যাচ্ছি। আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিজে 12 বছর পড়েছি এবং গবেষণা করেছি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ কি অবস্থা আমি ভালো মতো জানি। একদমই আমরা আসল জায়গাটা থেকে সরছি না। আপনাকে বুঝতে হবে যে এই যে র্যাগিংয়ের ঘটনাটি ঘটেছে, একটা ঘটনা সামনে এসছে কারণ ছেলেটি মারা গেছে।
এইটা কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে র্যাগিং ওখানে বছরের পর বছর চলছে, এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের প্রেস রিলিজেও কিন্তু সেটা লেখা আছে, মানে তারাও অবগত এবং প্রশাসনও অবগত। এই র্যাগিং কালচার যেটা আমরা বলছি সেটা কেন ওখানে বর্তমানে এভাবে চলেছে এতদিন ধরে, কারণ ওইখানে পরিস্থিতিটাই সামগ্রিকভাবে এরকম, পুরোটা পলিটিসাইজড। এবং গতকাল যে ঘটনা ঘটেছে তারা কারা, তারা বলছে আমরা স্বঘোষিত মাওবাদী। মাওবাদীরা তো মানে নিষিদ্ধ আমাদের দেশব্যাপী, তার মানে আর তারা বলছে কি যাদবপুরের গণতান্ত্রিক পরিবেশে আমরা স্বঘোষিত মাওবাদী। এটা কি গণতন্ত্রের ডেফিনেশন? মানে কি এটা গণতন্ত্র যে মাওবাদীরা ওখানে এরমভাবে ওপেনলি ঘুরে বেড়াবে? এবং আমরা তো পরিষ্কার বলছি, এই যে ইন্ডিপেন্ডেন্টের মোড়কে এই যে সংগঠনগুলো ডিএসএফ, WTI বা ফ্যাস, এদের সঙ্গে মাওবাদীদের, নকশালদের একদম প্রত্যক্ষ লিঙ্কস রয়েছে। সেই জায়গা থেকে কিন্তু আমাদের বুঝতে হবে অ্যাকশনটা কিন্তু প্রশাসনকে নিতেই হবে। ফাইন, তাহলে সে দায় কার? যদি সেখানে নিষিদ্ধ সংগঠন, কোনো রাজনৈতিক সংগঠন তাদের কাজ হয়ে থাকে বা তাদের কোনো ছাত্র সংগঠন সেখানে থেকে থাকে, সেই দায়িত্ব কার? কে দেখবে? অবশ্যই যাদবপুর প্রশাসন এবং পুলিশ প্রশাসন, সত্যি যদি ওটা হয়ে থাকে পুলিশের তো ব্যবস্থা নেওয়া উচিত, কারণ মাওবাদী তো নিষিদ্ধ। সেই নিষিদ্ধ সংগঠন কিভাবে যাদবপুরের মতো ইউনিভার্সিটিতে এখানে রাজ করে বেড়াচ্ছে? অভ্র দাবি করছে যাদবপুরের এই র্যাগিং সংস্কৃতি অনেক দিনের, কাদের মদতে হচ্ছে? আমি তো বলবো সবচেয়ে বেশি যে মদত কারো থেকে আনকোড মদত, সেটা হচ্ছে যাদবপুর প্রশাসন। কি করছিল ভাইস চ্যান্সেলর, কি করছিল, কি আছেন নাকি হেড অফ ডিন নাকি ডিন অফ স্টুডেন্ট, তাকে তো ইমিডিয়েট গ্রেপ্তার করা উচিত, ইমিডিয়েট গ্রেপ্তার করা উচিত। সবসময় বিজেপি এই কথাটাই বলে আসছে যে শুধুমাত্র CPIM বা বাম সংগঠনের দিকে তাকালে চলবে না, কোথাও একটা মিলিভাগাত কাজ করছে তৃণমূলের সঙ্গে, যার জন্য যাদবপুরের এই অবস্থা। তাই জন্য তো হোক কলরব হয়েছিল। কলরবে আন্দোলনের বেসটা কি? সিসিটিভি লাগাতে হবে, আপত্তি। দেখুন সিসিটিভি আপত্তি, আমি যদি ভুল না করি অভ্র, হোক কলরবে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের সম্পর্কেও তো বিজেপি বলে যে তাদের সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে। হোক্কলরবে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যে একজনের নাম হচ্ছে তন্ময় ঘোষ। তিনি হয়েছেন একদম স্বনামধন্য ডিএসএফ নেতা, অতিবাম একজন নেতা। তাকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজে হাতে তৃণমূল কংগ্রেসে জয়েন করিয়েছেন এবং জেনারেল সেক্রেটারির দায়িত্ব দিয়েছেন। এবং এই যে তন্ময় ঘোষ, ছবি বেরিয়ে গেছে, অরিত্র বলে একটি ছেলে ডিএসএফ নেতা, সে কাশ্মীরে নাকি পালিয়ে গেছে শোনা যাচ্ছে, তার একদম ক্লোজ। সেই জামানায় অভ্র থেকে শুভেন্দু সবাই তৃণমূল ছিল, ঠিক আছে? ও তো কে কবে কি করেছে সেটা নিয়ে আলোচনা। আমাদের মূল কথা ছিল যে সিসিটিভি লাগানো, তা নিয়ে ঘেরাও, তা নিয়ে ঝামেলা, তা নিয়ে পুলিশ ঢোকা, এই যে নিয়ন্ত্রণের বাইরে রাখা, নিজেদেরকে এস্টাবলিশ করে রাখা। আপনি এই আজকে CPM কংগ্রেস এটা বলছে, তো আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, আপনি প্লিজ এটাকে জাজ করুন। পোলেরহাট 2 একটা অঞ্চল ভাঙড় জিতেছে, ওখানে একটা জানেন জমি রক্ষা কমিটি আছে, তারা নির্বাচন লড়েছিল। এই জমি রক্ষার কমিটি মারা গেছেন কুন্তল দেবনাথ, রায়া দেবনাথের বাবা, সে কোন দিকে ছিল, কাদের সঙ্গে ছিল, এদের খুঁজে বার করুন। এরা সব দিনের শেষে এদের লেখা আছে, তৃণমূল বা কোনো দক্ষিণপন্থী দল করলে তাকে বয়কট করা হবে, ইউনিভার্সিটিতে বয়কট করা হবে। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এস্টাবলিশটা করতে হবে, নিজের পাওয়ার এস্টাবলিশ করতে হবে। র্যাগিং, বিজেপিও কি নিজের পাওয়ার এস্টাবলিশ করার জন্যই ওখানে মঞ্চ ঘুরেছে? দেখুন বিজেপি, আমি আবার বলি, BJYM করেছিল, যুব মোর্চা। তারা যুব মোর্চা এই আন্দোলনটা তো ABVPর করা উচিত ছিল, ABVPর নামার উচিত ছিল। এবার ABVP ওদের ছাত্র সংগঠন নেই, ABVP RSSের নেতারা RSSের মঞ্চে বিজেপির নেতারা উঠতে পারবে না, শুভেন্দু উঠতে পারবে না, এই করতে পারবে না, এটা তাদের পলিটিক্যাল কম্পালশন। কিন্তু আমি 1 মিনিট জাস্ট শেষ করি। এই র্যাগিংয়ের মূল কারণটা 1 মিনিটে, জাস্ট 10 সেকেন্ডে শুনে যান। এই র্যাগিংটা করার অর্থ হচ্ছে যে ভাই আমি এখানে তোমাকে ভয় দেখিয়ে আমার সুপ্রিমেসি এস্টাবলিশ করব। জানি র্যাগিং এর আসল অর্থ হলো আমি কতটা সবল, আমার কতটা পাওয়ার রয়েছে, আমরা সমষ্টিগতভাবে তোমাকে কতটা মেলাইন করতে পারি, তুমি কতটা দুর্বল, তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি, আমার বশ্যতা স্বীকার করতে পারি, সেটাই র্যাগিং। কিন্তু এই র্যাগিং রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে না। প্রথমেই বলবো রাজনৈতিক উদ্দেশ্য অবশ্যই আছে। যদি স্বপ্নদ্বীপের মৃত্যু না হতো তাহলে এই র্যাগিং, এই সিস্টেমটার বিরুদ্ধে প্রশ্ন উঠতো। আমি একটু আগে ব্রেকে যাওয়ার আগে তোমাকে যে কথা বলেছিলাম, আজকে যেসব সিনিয়ররা বলছে যে তাদের ক্ষেত্রে র্যাগিং হয়েছে, তারা যদি গর্জে উঠতো তাহলে আজকে স্বপ্নদ্বীপের মৃত্যু হতো না। দ্বিতীয় কথা, যে রাজনৈতিকভাবে আমাদের রাজ্যের শিক্ষাঙ্গনের সঙ্গে রাজনীতি একেবারে জড়িত। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, সেটা রাজনীতি রয়েছে প্রত্যক্ষভাবে এবং সেটাই স্বাভাবিক, ছাত্র রাজনীতি থাকবে। কিন্তু সেখানে দখলদারি, এত দিন ধরে সেই দখলদারি একটি রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলে। প্রশাসন কি করে চুপ করে আছে?
প্রশাসন মানে কলেজ অ্যাডমিনিস্ট্রেশন আগে মৃত্যুর পরে 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করা উচিত রেজিস্ট্রার, ডিন এবং কলেজের যে প্রো ভিসি রয়েছে তাদের। এবং সবচেয়ে বড় কথা, আজকে যে সমস্যাটা তৈরি হয়েছে সেই সমাধানের পথ হচ্ছে না, ইস্যু ক্রিয়েট হচ্ছে, ইস্যুটা ডিফোকাসড হয়ে যাচ্ছে। সবার আগে উচিত ইস্যুটাকে অ্যাড্রেস করে কি করে এর সমাধান হয়। ইউজিসিকেও অনেক বেশি সক্রিয় হতে হবে, কারণ ইউজিসি 5 বছরের হিসাব চেয়েছে। প্রত্যেক বছর যদি এই হিসাব চায় তাহলে কিন্তু প্রশাসন অনেক বেশি সতর্ক হবে, সেটা আসার দিন এসছে এখন। বিষয়টা খুব সংক্ষেপে একটু জানতে চাইবো, প্রশাসন নিয়ে যখন কথা হচ্ছে সবারই কোথাও না কোথাও একটা স্বার্থ লুকিয়ে থাকে যার জন্য কেউ চুপ করে থাকে, প্রশাসন চুপ ছিল। প্রশাসন চুপ ছিল এই কারণে দুটো, এক হচ্ছে যে মাওবাদী বলে দাবি করছে যাদবপুর ইউনিভার্সিটিতে, আজকে শুভেন্দু অধিকারী বলেছেন যদি সে মাওবাদী হিসাবে দাবি করে থাকে তাহলে সেটা ইন্টেলিজেন্সের ফেলিওর, বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন তাদের ফেলিওর, তারা মাওবাদীকে প্রশ্রয় দিচ্ছে ইউনিভার্সিটির মধ্যে। কেন প্রশ্রয় দিচ্ছে? দ্বিতীয় কথা, যে এই পরিস্থিতি তৈরি হলো কেন, প্রশাসনের কথা বলছি এই কারণে যে এটা তো পৃথিবীর একটা বিচ্ছিন্ন দ্বীপের ইউনিভার্সিটি নয়। পশ্চিমবঙ্গে কলকাতা শহরের অভিজাত ইউনিভার্সিটি, পাঁচতারা ইউনিভার্সিটি, যেখানে কিনা মেধার চাষ করা হয়। তাহলে আজকে এরকম একটা জায়গায় এই ধরনের পৈশাচিক প্রথা এতদিন ধরে কন্টিনিউয়াস চলবে কি করে? কোনো মানুষ নেই, কোনো ছাত্র নেই, মেরুদণ্ড সোজা নেই যে এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে। এটাই প্রশ্ন যে শিক্ষকদের কাছে, প্রশাসকদের কাছে এবং সেই সব মেধা সম্পন্ন ছাত্রদের কাছে রুখে দাঁড়ানোর জন্য। না, সময় একেবারে শেষ, সময় একেবারে শেষ করে কোনো সময় একেবারে শেষ। কোনো বিরোধী দল, বামপন্থী বিরোধী দল করলে মাস্টারমশাইরা বলে পিএইচডিতে চান্স দেবো না, বলে নাম্বার কেটে দেবো। Wait, ঠিক এইরকমই আরো একাধিক প্রশ্ন উঠছে, যে প্রশ্নগুলোর উত্তর বোধহয় এবার নেওয়ার সময় হয়েছে। তার কারণ র্যাগিং চলছে, এটা প্রমাণিত, প্রাক্তনীরাও বলছেন। আর সেই র্যাগিং এর ফল কি দুদিন আগে আমরা দেখেছি, আর যেন না দেখতে হয় তার জন্য এবার এটা বন্ধ হওয়া দরকার। কিভাবে প্রশাসন দেখবে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেখবে এবং পড়ুয়ারা দেখবেন অবশ্যই। সময় শেষ, বাংলার কথা যেখানে শেষ করছি। দেখা হবে সোমবার বিকেল 5টায়। Headlines.